আসসালামু আলাইকুম, শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। সিরিয়ার শাসক বাশার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী। ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন। নানা ঘটনার পরিক্রমায় হয়ে ওঠেন অপছন্দের ব্যক্তি। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই সাথে অবসান ঘটেছে আসাদ পরিবারের 5 দশকের ক্ষমতা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। সিরিয়ায় 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরও লড়াই রক্তপাত থামেনি। এর মধ্যেই ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, ঠিক তখন নতুন করে আলোচনায় সিরিয়া। একের পর এক শহর দখল করে নেয় বিদ্রোহীরা। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় দেশ ছাড়তে বাধ্য হয় বাশার আল আসাদ। সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদ পরিবারের কথা, কেননা টানা 5 দশকের বেশি সময় ধরেই সিরিয়া শাসন করছে পরিবারটি। হাফেজ আল আসাদ 1970 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় দখল করেন। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীকরণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহী দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয়, তাতে 10 থেকে 20,000 মানুষ নিহত হয়। এই ঘটনায় তার শাসনামলের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা হয়েছে। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ বাশারকে প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা গেলেও ক্ষমতায় আসার পর তিনি তার পিতার মতোই কঠোর নীতি অনুসরণ করেন। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা আসাদের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে আসাদ সংগ্রামের পরিবর্তে কঠোর দমননীতি গ্রহণ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক অভিযান, বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে দেশটি ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে ডুবে যায়। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে শুরু হয়েছে পদযাত্রা। কর্মসূচি পালন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপির 3 সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং সেখানে নেতাকর্মীরা কি বলছেন, আসলে কি তথ্য আছে আপনার কাছে? আগ্রাসন বিরোধী অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী বিএনপির যে তারুণ্য নির্ভর 3টি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু নয়াপল্টন থেকে ভারতের আগ্রাসন বিরোধী পদযাত্রা শুরু করেছে। পদযাত্রাটি এই মুহূর্তে মালিবাগ রয়েছে, অর্থাৎ মালিবাগ মোড় দিয়ে এটি আপনার রামপুরা হয়ে যে ভারতীয় হাইকমিশন যে রয়েছে বসুন্ধরা এলাকায়, সেখানে গিয়ে শেষ হবে। বিপুল সংখ্যক তারুণ্য নির্ভর ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং সমর্থকরা এই পদযাত্রায় যুক্ত হয়েছে এবং পথে পথে যুক্ত হচ্ছে। যেহেতু নয়াপল্টন থেকে এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং মালিবাগ পর্যন্ত এসেছে, এখানে আসার পথে পথে কিন্তু নতুন করে এই পদযাত্রায় অনেক নেতাকর্মী যুক্ত হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখতে চাই, যেটি আপনি জানতে চেয়েছেন, যে এই পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়েছে। বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং যুবদলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্র দলের সভাপতি। তারা যে বক্তব্যটি মোটা দাগে বলতে চেয়েছেন, যে কথাটি তারা বলতে চেয়েছেন, সেটি হচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপর যেই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করছে, সেটি কখনোই শোভন নয়। যে ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা চলছে, সেটিরও নিন্দা জানিয়েছেন তারা এবং তো বলছেন নিছক এগুলো একটি প্রোপাগান্ডা। এবং 5ই আগস্টের পর সাবেক যে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পতনের পর
সেই সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে তিনি রয়েছেন এবং সব মিলিয়ে এই বিষয়গুলোতে ভারতের যে অবস্থান সেটিকে তারা মূলত নিন্দা জানিয়েছেন এবং বিশেষ করে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে যে হামলা এবং ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের এই পদযাত্রা চলছে এবং এই পদযাত্রাটিতে তারাও স্লোগান দিচ্ছেন যে প্রতিবেশী রাষ্ট্রের মতো আচরণ করবে ভারত, এটাই বাংলাদেশ আশা করে এবং বাংলাদেশের হাইকমিশনে যে হামলা সেটি একটি নিন্দনীয় ব্যাপার এবং বিশেষ করে বাংলাদেশের জাতীয় পতাকায় যে অবমাননা সেটিরও তারা তীব্র বিরোধিতা করে তারা নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই ধরনের আচরণে বাংলাদেশ শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব মানুষই আসলে ক্ষুব্ধ এবং এই ধরনের আচরণ থেকে বিশেষ করে বড় প্রতিবেশী হিসেবে ভারতকে সরে আসতে তারা আহ্বান জানিয়েছেন এবং পদযাত্রাটি চলছে। আমরা দেখেছি পদযাত্রাটি কিন্তু যেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছে সেটি মোটামুটি বসুন্ধরার দিকে যাবে, বিশেষ করে রামপুরা হয়ে এবং যেই বাড্ডা যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে যাবে। এই মুহূর্তে মালিবাগ রয়েছে, নয়াপল্টন ছেড়ে কাকরাইল ছেড়ে মালিবাগ মোড় ছেড়ে এটি সামনের দিকে এগিয়ে চলেছে। তো সব মিলিয়ে ভারতীয় হাইকমিশনে যাওয়া পর্যন্ত এই পদযাত্রাটি চলমান থাকবে। এখন পর্যন্ত কোথাও পুলিশি বাধা বা কোথাও কোনো পুলিশ এই পর্যন্ত আমরা যতদূর এসেছি বা কোনো বাধা এখন পর্যন্ত কিন্তু পদযাত্রায় দেয়নি। এখন সামনের যতদূর যাচ্ছে বিএনপির পদযাত্রাটি সেটি সামনের অবস্থা কি হবে সেটি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত কোনো পুলিশি বাধার সম্মুখীন হয়নি পদযাত্রা। জানছিলাম ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রার খবর। বিগত 15 বছরে দেশের সততার পরিবর্তে সঠতা, ন্যায় বিচারের পরিবর্তে অন্যায়, আশ্রয়ের পরিবর্তে নিপীড়নকে নিয়মে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই অবস্থা থেকে উত্তরণে কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এসডিজি বাস্তবায়ন নিয়ে এক সেমিনারে এসব বলেন তিনি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তির বিভাগীয় কর্মশালা রংপুর ও বরিশালে শুরু হয়েছে। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। সকালে রংপুর একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের আসাদুল হাবিব দুলু। কর্মশালায় রংপুর বিভাগের 8 জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এদিকে বরিশালের শিল্পকলা একাডেমিতেও কর্মশালা চলছে। দলের বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ। কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু সহ অনেকেই। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারের সফলতা আসবে না বলে জানালেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক দুর্নীতি মুক্ত দিবস উপলক্ষে সচেতনতামূলক মানববন্ধনে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের পরেও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। সাঁড়াশি অভিযানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দুদককে ব্যবহার করেছে। কেউ যাতে ভবিষ্যতে এমনটি করতে না পারে সংস্থাটিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথা জানান।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র পাড়ে অবস্থিত বে ওয়াচ রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। পরে তাদের 1 কোটি টাকার চেক প্রদান করা হয়। বরগুনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি চালতা গাছ। নদীর পাড় থেকে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে নদীর মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা এই চালতা গাছটিকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন জিনের কারসাজি, আবার কেউ বলছেন অলৌকিক ব্যাপার। তবে স্থানীয় সচেতন মহল বলছেন ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কার কথা। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরগুনা জেলা শহরের পাশ দিয়ে পশ্চিম দিকে বয়ে গেছে ঐতিহ্যবাহী খাগদন নদী, আর এ নদীর পাড় ধরেই চলে গেছে বরগুনা পিরোজপুর খুলনা রুটের আঞ্চলিক মহাসড়ক। এ সড়কের পাশে থাকা একটি চালতা গাছ ভাঙনের কবলে পড়ে আকস্মিকভাবে এভাবে নদী গর্ভে চলে যাওয়ায় আশেপাশের সাধারণ মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে এসে ভিড় করছেন অনেক দর্শনার্থী। মাছ ধরতে নামছে, হেরো বলে এরকম পেট দিয়েছে, হে মা চিকুলি দৌড়ই গেছে। ওই একটা গুজো দেওয়া জাকির নাম এই বেরি, হেরো ওইরকম পেট দিয়েছে, হেরো আল্লাহ বাঁচাইছে। 6 দিন আগে যে খেওয়া বাইলিলি তারে মানে নৌকায় ডালিতে হাত দিয়েছে। এভাবে মানে প্রায় মানুষই বলে যে এই ঘটনাগুলো এই জায়গায় ঐতি আছে। সচেতন এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। চালতা গাছটি বড় কোনো ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। আমার মনে হয় গাছের গোড়ায় মাটি নাই, আর ওই যে জাহাজটাই যে কাঁপতেছে ওই মাটিও আগলা হয়ে গেছে, গাছটা নামিয়ে গেছে। আমরা গত বছরে জিও ব্যাগ দিয়ে কাজ বাস্তবায়ন করেছি। তা আমরা গত বছর যে পর্যন্ত কাজ করেছিলাম তার ঠিক পাশ থেকেই আবার এবছরে ভাঙন দেখা দিয়েছে। তা আমরা অলরেডি সার্ভে করেছি, আমরা অতি শীঘ্রই এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।